জীবনে কখনো কোনো কাজে সফল ছাড়া বিফল হইনি, কিন্তু ভাগ্যের কাছে হেরে গিয়েও যেন জিতে গিয়েছি। একদিকে নিজের সংসার জীবনে যেমন সম্পূর্ণরূপে হেরে গিয়েছিলাম, তেমনি অন্যদিকে সমাজ সংসারকে বুড়ো আঙুল দেখিয়ে সফল নারী হয়ে উঠেছি। নারীদের সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচা উচিত, নয়তো এই সমাজ সংসার আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে ভেজা কাপড়ের মতো আপনার মন মানসিকতাকে চিপড়ে নিগড়ে নেবে। তখন আপনার প্রতিটা পদে পদে নিঃশ্বাস নিতে কষ্ট হবে, প্রতিদিন মরার মতো বেঁচে থাকবেন। আপনি না খেয়ে থাকলেও আপনাকে একবার জিজ্ঞেস করবে না আপনি খেয়েছেন কি না। তাই বাঁচতে হলে নিজেকে প্রতিষ্ঠিত করুন, বুঝিয়ে দিন নারীরা অবলা না, নারীরাও অনেক কিছু করতে পারে। আমার বিশ্বাস আমার জীবন বৃত্তান্ত শুনলে আপনারাও অনুপ্রাণিত হবেন। আজ যেমন কাজ বাদ দিয়ে মুখ থুবড়ে বসে আছেন, তখন আমার কথাগুলো শুনলে আপনাদের শরীরের রক্ত গরম হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আপনাদের মধ্যে কেউ কেউ জানতে চেয়েছেন আমার সফলতার পেছনে কে এবং আমি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠেছি। তাহলে শুনুন, এ সমাজে যার যত টাকা থাকবে সে ততই সম্মানী ব্যক্তি। আগে শুনেছিলাম, আর এখন নিজের জীবন দিয়ে উপলব্ধি করতে পেরেছি। ধরেন আপনার অনেক টাকা, এতে আপনার যত দোষী থাকুক না কেন তবুও আপনি সম্মানী। আপনার দোষ কারো চোখেই পড়বে না। আর যখন টাকা না থাকবে দেখবেন কত দোষ বের হয়ে আসবে আপনার। দোষ না করলেও তখন আপনি দোষী হবেন। আমার জীবনটাও ঠিক তেমন, নিজের অজ্ঞতার জন্য নিজেকেই খেসারত দিতে হয়েছে। সংসার জীবনে 1.5 বছর সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও আমার স্বামীকে আমি বশে আনতে পারিনি। হয়তোবা এটা আমার ব্যর্থতা ছিল। তার জন্য আমার শ্বশুর শাশুড়ি এমনকি সমাজের মানুষও আমাকে কথা শোনাতে ছাড়েনি। অথচ আমরা দুজনকে ভালোবেসেই বিয়ে করেছিলাম। আমার আপন ফুফাতো ভাই ছিল সে। আমি এতটাই তার প্রেমে অন্ধ ছিলাম যে ওর মহা ভুলগুলোও যেন আমার চোখে পড়তো না। মানুষ যখন ভালোবাসার মোহে পড়ে যায়, কোনটা ভুল কোনটা সঠিক সে নিজেও বুঝতে পারে না। আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে। অবশ্য আমার বয়স তখন মাত্র 14 বছর ছিল। ভালো মন্দের জ্ঞান তখন আমার মধ্যে বিদ্যমান ছিল না। আমি তখন তার প্রতি এতটা মোহগ্রস্ত ছিলাম যে তার সম্পর্কে কেউ কিছু বললেও তা বিশ্বাস করতাম না। আমার সাথে রিলেশন চলাকালীন নাকি একাধিক নারীর সাথে তার সম্পর্ক ছিল। একবার আমার এক বান্ধবী এসে আমাকে বলেছিল ওদের পাশের বাড়ির এক ভাবির সাথে নাকি সিয়ামের সম্পর্ক আছে। সিয়াম আমার স্বামীর নাম ছিল, কিন্তু তখন আমি আমার বান্ধবীর কথাটা অবিশ্বাস করে উড়িয়ে দিয়েছিলাম। সব কথা তো অবিশ্বাস করে উড়িয়ে দেওয়া যায় না। কিছুটা সন্দেহ নিয়ে তাকে জিজ্ঞাসা করলাম। সে আমাকে উত্তরে বলল, আরে তোমার বান্ধবী তোমার ভালোবাসা দেখে হিংসা করে, তাই এমনটা বলেছে। আমি এতটাই অন্ধ তার ভালোবাসায় ছিলাম যে সকলের কথার গুরুত্ব না দিয়েই চটচল দিয়ে ওকে বললাম, আমি তোমাকে নিয়ে এত প্যারা নিতে পারবো না, আজই তোমাকে আমায় বিয়ে করতে হবে। সিয়াম প্রথমে রাজি হচ্ছিল না, কেমন জানি গড়িমসি করছিল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে চলো। কাউকে না জানিয়ে হুট করে বিয়েটা করে ফেললাম। এরপর ওদের বাসায় চলে যাই। ভাইয়ার কথা তখন একবারও চিন্তাও করলাম না। বিয়ে করার মতো এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলাম, অথচ ভাইয়া তার নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে আমাকে মানুষ করেছেন। আমি যখন মায়ের গর্ভে 7 মাসের ছিলাম তখন আমার বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেই শোক সহ্য করতে না পেরে আমার মা আমাকে জন্ম দিতে যেয়ে মারা যায়। ভাইয়ার তখন 13 বছর বয়স ছিল। সেই থেকেই ভাইয়া তার সম্পূর্ণ সুখ শান্তি বিসর্জন দিয়ে আমাকে মানুষ করেছেন। কথায় আছে না, নেচার অফ রিভেঞ্জ, আমার সাথে তাই ঘটেছে। একবারও ভাইয়ার মনের কষ্টের পরিমাপ করিনি, অথচ তিনি আমাকে মানুষ করতে যেয়ে নিজের শৈশবটাকে বিসর্জন দিয়েছেন।
যেই বয়সে শিশুদের দুরন্তপনা খেলাধুলা করে সময় পার করতে হয়, সেই সময়টায় ভাইয়া আমার জন্য মা বাবার দায়িত্ব পালন করেছেন। কারোর সাথে খেলতে পর্যন্ত যেত না, কারণ আমাকে কাছে রেখে যাবে। আমাদের তো কেউ ছিল না, আর যারা ছিল তারা সম্পদের জন্য আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল। তাই ভাইয়া খেলাধুলাই ভুলে গিয়েছিল। তারপর আমার ভাইয়া ওইটুকু বয়সে তার জীবনে শুরু হয় অর্থ উপার্জনের জন্য আর বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম। আমাদের যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন ভাইয়া আমাকে কোলে নিয়ে একটা রঙের দোকানের সামনে দাঁড়িয়ে কাঁদছিল। সেই দোকানের মালিক ভাইয়াকে দেখে প্রশ্ন করে, তার দোকানের সামনে দাঁড়িয়ে এতটুকু বাচ্চা নিয়ে কেন কাঁদছে? ভাইয়া কাঁদতে কাঁদতে তাকে সব কথা খুলে বলল। ভাইয়ার কথা শুনে রঙের দোকানের মালিকের ভীষণ মায়া হয়। তিনি ভাইয়াকে তার দোকানে কাজ দেয় এবং তাদের বাসায় আমাদের থাকার একটা ব্যবস্থাও করে দিয়েছিল। ভাইয়া প্রতিদিন আমাকে পিঠে বেঁধে সে রঙের দোকানে কাজ করত। কত পরিশ্রমী না করতো আমার ভাইয়া। একটা সময় ছিল, আমরা যখন রঙের দোকানের মালিকের বাড়িতে ছিলাম, সব সময় আমাদের সাথে তার স্ত্রী খারাপ ব্যবহার করত। ঠিকমতো খাবার দিত না, গালমন্দ করত, এমনকি তাদের ঘরে সব কাজও করানোর চেষ্টা করত ভাইয়াকে দিয়ে। রঙের দোকানের সেই মালিক মানে রুস্তম চাচা ভীষণ ভালো মানুষ ছিলেন। উনি তার স্ত্রীর ব্যবহারে অসন্তুষ্ট হয়ে ভাইয়াকে পরামর্শ দিলেন কিছু কিছু করে টাকা জমাতে, যাতে করে ভাইয়া একটা দোকান দিতে পারে। ভাইয়াও রুস্তম আঙ্কেলের কথা মতো একটু একটু করে টাকা জমিয়ে রুস্তম আঙ্কেলের হাতে দিলে সেও ছোট্ট পরিসরে একটা রঙের দোকান দিয়ে দিল ভাইয়াকে। এরপর সেই ছোট্ট দোকান থেকে 10টি দোকান দিয়েছিল ভাইয়া। এর মধ্যে 6টি রঙের আর 4টি হার্ডওয়্যারের দোকান। এখন আল্লাহর রহমতে ভাইয়া অনেক প্রতিষ্ঠিত হয়েছে। বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নেই। আমাকে লেখাপড়া শিখিয়েছে, অথচ আমি আমার সেই ভাইকে কষ্ট দিয়েছিলাম। ভাইয়া কোনোভাবে জেনে গিয়েছিল সিয়ামের সাথে আমার সম্পর্কের বিষয়টা। আমার সাথে সম্পর্কের বিষয়টা ভাইয়া কোনো মতেই মেনে নিতে রাজি ছিলেন না, কারণ সিয়ামের চরিত্র সম্পর্কে হয়তো ভাইয়া কিছুটা অবগত ছিলেন। তাই তিনি ওর সাথে বিয়ে দিতে কোনো মতেই রাজি ছিলেন না। আমার বয়স কম ছিল, তাই আমাকে ভাইয়া তার ব্যাপারে বহুবার বুঝিয়েছিলেন এবং এও বুঝিয়েছেন তোর এখনও বিয়ে করার মতো বয়স হয়নি। তবুও কেন জানি অবুঝ মনটাকে কিছুতেই বুঝ দিতে পারতাম না। আমার কিছু করার ছিল না, কারণ আমি বুঝতে পারছিলাম তাকে ছাড়া আমি বাঁচব না। আমার যে তাকে চাই। তখন নিজের মনকে এই ভেবে বুঝ দিয়েছিলাম যে বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। এই ভেবে তার হাত ধরে তার বাড়িতে উঠে পড়লাম। কে জানতো আমার জন্য অপেক্ষা করে আছে বুক চেরা কষ্ট। বিয়ের 3-4 মাস তার সাথে আমার বেশ ভালোই কাটছিল, কিন্তু বিপত্তি ঘটল তখনই যখন আমি অন্তঃসত্ত্বা হলাম। সব সময় দেখতাম সে আমার থেকে দূরে দূরে থাকতো। আমার সাথে প্রয়োজন ছাড়া তেমন একটা কথা বলতো না। বাড়িতে কোনো বাধা কাজের মানুষ রাখা হলে 10 থেকে 15 দিনের বেশি কেউ থাকতে চাইতো না। কিন্তু কেন থাকতে চাইতো না তার কারণ আমি খুঁজে পেতাম না কিছুতেই। একবার আমার শ্বশুর গ্রামের বাড়ি থেকে এক বিধবা মহিলা নিয়ে এসেছিলেন বাড়ির কাজের জন্য। একদিন হঠাৎ মাঝরাতে আমার পানির তেষ্টা পেয়েছিল। আমি ডাইনিং রুমে এসেছিলাম পানি খাওয়ার জন্য। হঠাৎ কোথা থেকে যেন গোঙানোর শব্দ পেলাম। সেই শব্দকে অনুসরণ করে সেখানে গিয়ে যা দেখলাম তা দেখার পর আমার মাথা যেন পুরো ঘুরে গেল। আমি দেখলাম মেয়েটার সাথে সিয়াম জোর জবরদস্তি করছিল। আমি এসব দেখে জোরে চিৎকার দেই। আমার চিৎকার শুনে বাড়ির সবাই চলে আসে। আমি আমার শ্বশুর শাশুড়িকে সিয়ামের বিরুদ্ধে বিচার দিলাম। আমার শ্বশুর শাশুড়ি তার ছেলের বিচার না করে উল্টো আমাকে শাসানো শুরু করে দিল। আর আমার শ্বশুর বলল, ছেলেরা অমন একটু একটু ভুল ত্রুটি করেই থাকে,
তাছাড়া তুমি তো দেখে শুনেই বিয়ে করে এই বাড়িতে এসেছো, এখন আবার বিচার দিচ্ছ কেন? স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামীর ভুল ত্রুটি লুকিয়ে রাখা, এভাবে প্রকাশ্যে সবার সামনে তুলে ধরা না। পাশ থেকে আমার শাশুড়ি বলে উঠলেন, রাত দুপুরে এরকম ড্রামা না করলেও পারতি, যা ঘরে যেয়ে শুয়ে পড়। আমি একটা বিষয় অবাক হয়ে গেলাম, যিনি আমার শাশুড়ি উনি কি করে এমন ধরনের কথা বলতে পারলেন? উনি তো আগে আমার আপন ফুপু ছিলেন। আপন ফুপু খালার ছেলেদের যদি বিয়ে করা হয়, বিয়ের পরে হয়ে ওঠে তারা শাশুড়ি, এটাই বাস্তবতা। আমি আরও অবাক হলাম, উনি একজন শাশুড়ি হওয়ার আগে উনি তো একজন নারী ছিলেন। নারী হয়ে কেমন করে পারলেন এমন ধারার কথা বলতে? আর নারীর অসম্মান কেমন করে মেনে নিতে পারলেন তিনি? তার তো উচিত ছিল তার ছেলেকে শাসন করা, কিন্তু তিনি তা করলেন না। আমি যখন কারো কাছ থেকে কোনো প্রকার বিচার পেলাম না, তখন আমি এক দৌড়ে আমার রুমে চলে গেলাম। অজর ধারায় কাঁদতে লাগলাম। আর মনে পড়ে গেল ভাইয়ার কথা, আমার বান্ধবীর কথা। তারা আমার ভালোর জন্য আমাকে বহুবার সাবধান করেছিল, আর আমাকে কত বুঝিয়েছিল যাতে সিয়ামের মতো ছেলের সাথে কোনো সম্পর্ক না রাখি। কিন্তু আমি কারো কথাই শুনিনি। এরপর যেন মনে হচ্ছিল আমি এক অথৈ সাগরে পড়ে গেলাম। এই ঘটনার পরই আমার জীবনে শুরু হলো অসহ্য যন্ত্রণাময় জীবন। আমি রুমে আসার কিছুক্ষণ পরেই সিয়াম রুমে এলো। এসেই আমাকে বিছানা থেকে হ্যাঁচকা টান দিয়ে তার সামনে দাঁড় করিয়ে আমার গাল জোরে চাপ দিয়ে পড়ল, সবার সামনে সিন ক্রিয়েট করে তুই ঠিক করিসনি। কি ভেবেছিলি আমার বাবা মার সামনে আমাকে ছোট করবি? কই পারলি না? বিচার দিয়ে লাভটা হলো কি তোর? শয়তানি একটা হাসি দিয়ে আমার গালটা আরও জোরে চেপে ধরে বলল, আমার বিষয় জেনে যখন গিয়েছিস, এখন যা হবে সব তোর সামনে হবে, আর আমার সাথেই তোকে সারা জীবন বাঁচতে হবে। আর যদি তোর ভালো না লাগে, আমাকে তোর সভ্য বানাতে মন চায় ও ভালো মানুষ হিসেবে পরিবর্তন দেখতে চাস, তাহলে জানা তোর ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আয়। আমি সেই টাকা দিয়ে ব্যবসা করে ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাব, আর তোর কথাই বলবো। তাছাড়া আমি তো তোকে এই মুহূর্তে বিয়ে করতে চাইনি, চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়াতে, তারপর বিয়ে করতে। তোর তো শরীরে জ্বালা উঠে গিয়েছিল, তাই সেই জ্বালা মেটানোর জন্য আমাকে জোর করে বিয়ে করতে বাধ্য করেছিস তুই। আমি তখন তোকে করুণা করে বিয়ে করেছি মাত্র, তাই আমাকে ভালো রাখার দায়িত্ব তোর। কারণ জোর করে বিয়ে করেছিস তুই, তোর ঠেকা, আমার ঠেকা না। এখন তুই ভেবে দেখ আমাকে ভালো রাখতে পারবি কি না। যতদিন তুই তোর ভাইয়ের কাছ থেকে টাকা আমাকে এনে দিবি, ততদিন তুই আর তোর পেটের সন্তান আমার কাছে ভালো থাকবি, আমিও ভালো হয়ে যাব, কোনো মেয়ের কাছে যাব না। আর যখন তোর ভাই টাকা দেওয়া বন্ধ করে দিবে, তারপর থেকেই দেখবি আমি অন্য নারীর পেটে। আর যদি আমার শর্ত মোতাবেক কাজ করতে না পারিস, তাহলে তোকে এভাবেই সব যন্ত্রণা সহ্য করে যেতে হবে। কথাগুলো শোনার পরপর আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমি যেন ভাষা হারিয়ে ফেললাম। বুকের ভেতরটা হাতুড়ি পেটা করতে লাগলো। কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বললাম সিয়ামকে, আমি ভাইয়ার কাছে কোন মুখে টাকা চাওয়ার জন্য দাঁড়াবো? আমি তো সব ছেড়ে তোমার হাত ধরে চলে এসেছি, ভাইয়াকে আমাকে ক্ষমা করবেন? সিয়াম প্রতি উত্তরে বলল, সেটা আমার দেখার বিষয় না। কথাগুলো বলেই সিয়াম রুম থেকে চলে গেল। আর সিয়াম রুম থেকে যাওয়ার সাথে সাথেই আমি ফ্লোরে বসে চিৎকার করে কাঁদতে লাগলাম। এই মানুষটার জন্য আমি আমার ফেরেশতার মতো ভাইকে কষ্ট দিলাম। এখন কেমন করে সেই ভাইয়ের মুখোমুখি দাঁড়াবো? একজন নারী চায় তার স্বামীকে নিয়ে মাথা উঁচু করে বাঁচতে, গর্ব করে বলতে তার স্বামী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। কিন্তু যখন জানতে পারে তার স্বামী একজন লম্পট দুশ্চরিত্র, এর চেয়ে কষ্টের আর কি হতে পারে একটা নারীর কাছে?
সারা রাত সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করে কাঁদতে কাঁদতে পার করলাম, কিন্তু কোনো উপায় খুঁজে পেলাম না ভাইয়ার মুখোমুখি দাঁড়ানোর। এরপর মনে মনে সিদ্ধান্ত নিলাম, যে করেই হোক আমার ভাইয়ার মুখোমুখি দাঁড়াতেই হবে। প্রয়োজনে ভাইয়ার পা চেপে ধরব। যতক্ষণ ভাইয়া ক্ষমা না করবে ততক্ষণ পা ধরে থাকব। আমার যে ওই মুহূর্তে কি হয়েছিল আমি নিজেও জানি না। বয়স কম ছিল, তাই নিজের স্বার্থের কথাই ভাবছিলাম, নিজের গর্ভের সন্তানের কথা ভাবছিলাম। আমি যেন কিছুই ভাবতে পারছিলাম না। পরের দিন দৌড়ে চলে গেলাম ভাইয়ার কাছে। ভাইয়া আমাকে দেখে অভিমানী কণ্ঠে বললেন, কে আপনি? কাকে চাই? আমি ছলো ছলো চোখে ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, আমি যে তোমার তোরা ভাইয়া। ভাইয়া আবার বলল, কে তোরা? আমি কোনো তোরা নামের কাউকে চিনি না। বুঝতে পারছিলাম ভাইয়া অনেক কষ্ট পেয়েছে। এবার আর আমি চোখের জল আটকে রাখতে পারলাম না। কাঁদতে কাঁদতে বলেই ফেললাম, ভাইয়া আমাকে ক্ষমা করে দাও। আমি তো তোমার বাচ্চার মতো। বাচ্চারা ভুল করলে তো বাবা মারা ক্ষমা করে দেয় ভাইয়া। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি যে বিপদে পড়ে এসেছি তোমার কাছে। ভাইয়ার চোখ দুটো তখন লাল হয়ে জলে ছলছল করছিল আর বলল, ও বিপদে পড়ে এসেছো? তা না হলে আসতে না। তার মানে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য বুঝি ভাইয়াকে মনে পড়েছে, তাই না? তা তোমার স্বামী তোমাকে তোমার বিপদে উদ্ধার করতে পারলো না? আমার কথা না ভেবেই তার হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলে। আমি এবার না পেরে ভাইয়ার পা চেপে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিলাম আর বলতে লাগলাম, ক্ষমা করে দাও না ভাইয়া আমাকে। তোমাকে কষ্ট দিয়ে তোমার কথা না শুনে আমি যে মস্ত বড় ভুল করেছি, তার মাসুল আমি গুনে গুনে সুদ সমেত পাচ্ছি। তোমার কথা ঠিক ভাইয়া, সিয়াম ভালো ছেলে নয়। আমি যখন বুঝতে পেরেছি না ভাইয়া, তখন অনেক দেরি হয়ে গিয়েছে। আমার যে আর তখন কিছুই করার নেই, কারণ আমি যে তার সন্তানের এখন মা হতে চলেছি। বুঝতে পারছিলাম ভাইয়াও কাঁদছে। ভাইয়ার চোখের জল আমার গায়ে পড়ছে। সম্ভবত ভাইয়ার আমার কান্না দেখে মন গলেছে, তাই আমাকে তুলে দাঁড় করালো। আমি সাথে সাথে আবেগে ভাইয়াকে জাপটে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিলাম। ভাইয়াও কান্না শুরু করে দিল। এরপর ভাইয়া আমার চোখের জল মুছে দিয়ে বলল, কি হয়েছে সব খুলে বল, কোনো কিছু লুকাবি না। আমি কাঁদতে কাঁদতে ভাইয়াকে সব কথা খুলে বললাম। এরপর ভাইয়া বলল, আর ফিরে যেতে হবে না ওই শয়তানটার কাছে তোকে। আমি তো ডিভোর্স করাবো ওর সাথে। আমি ভাইয়াকে বললাম, গর্ভকালীন অবস্থায় ডিভোর্স হয় না ভাইয়া, আমাকে ওখানেই থাকতে হবে। তাছাড়া দেখি না একবার চেষ্টা করে, সে তো ভালোও হয়ে যেতে পারে। ভাইয়া বলল, ও কোনো দিন ভালো হবে না রে তোরা। আমি তোকে বলে দিলাম, তুই মিলিয়ে নিস। ও শুধু তোকে ব্যবহার করার জন্যই তোকে ওর হাতের কবজায় রেখেছে। তাছাড়া আমি ওর সম্পর্কে অনেক আগেই কিছুটা শুনেছিলাম, এর জন্য তোকে মানা করেছিলাম ওর সাথে মেলামেশা করতে, কিন্তু তুই আমার কথা একটাও শুনিসনি। এমনকি তোর বান্ধবী জাহানারাও তোকে হুঁশিয়ার করেছিল ওর সাথে না মেশার জন্য, কিন্তু তুই আমার আর জাহানারার কথা শুনিসনি। লেখাপড়ার বয়সে ওই বদ ছেলের পাল্লায় পড়ে গেলি। যখন আমি বুঝতে পারলাম তোর সাথে ওর একটা সম্পর্ক গড়ে উঠেছে, তখনই আমি ওর সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছিলাম। এর জন্যই তোকে মানা করেছিলাম ওর সাথে মেশার জন্য। একটা কথা মাথায় রাখবি, পৃথিবীর সব মানুষ পরিবর্তন হয়, কিন্তু লোভী দুশ্চরিত্র মানুষ কোনো দিন পরিবর্তন হয় না। তোরা টাকা দিয়ে তুই ওকে কতক্ষণ ভালো রাখতে পারবি বল? যেদিন তুই টাকা দেওয়া বন্ধ করে দিবি, সেই দিন সে আবার এরকমই আচরণ করবে তোর সাথে। এভাবে হয় না তোরা। তাছাড়া তোর থেকে টাকা নিয়ে তোর সামনে হয়তো ভালো হয়ে দেখাবে, বাহিরে গিয়ে যে খারাপ কিছু করবে না তার কি গ্যারান্টি আছে?
তুই তো আর ওর সঙ্গে সঙ্গে থাকবি না, তাই তোর ভালোর জন্যই বলছি, ওর ওখানে না থেকে আমার এখানে থাক। বাচ্চা ডেলিভারি হয়ে গেলে তখন ডিভোর্সের ব্যবস্থা করে দিব। আমি ভাইয়ার কথা শুনে ভাইয়ার মুখের দিকে করুণভাবে তাকালাম। ভাইয়া আমার করুণ ফেস দেখে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে না চাইতো মানতে বাধ্য হলো। ভাইয়া শুধু তখন একটা কথাই বলল, তোর কথা মতো আমি তোর কথা মানব, তবে আমার একটা শর্ত আছে। তোর গর্ভের সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি তোকে টাকা দিয়ে সাহায্য করব। গর্ভের সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত সে যদি পরিবর্তন হয় তাহলে ঠিক আছে, আর যদি পরিবর্তন না হয় তাহলে তোর আমার কথাই শুনতে হবে। তোকে ওই লম্পট দুশ্চরিত্র সিয়ামকে ডিভোর্স দিতে হবে। এখন বল, তুই এই শর্তে রাজি আছিস কি না? এই শর্তে রাজি থাকলেই আমি তোকে সাহায্য করব, আর নয়তো করব না। আমার যেন মাথায় কোনো কাজ করছিল না। কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। চটজলদি ভাইয়ার শর্তে রাজি হয়ে গেলাম। ভাইয়া আমার হাতে টাকাগুলো দেওয়ার আগে আবার বলল, দেখ তোরা, টাকা দিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না, এখনো সময় আছে। ওকে ছেড়ে আমার কাছে এখানে চলে আয়। তোকে কখনো ও শান্তিতে থাকতে দিবে না। আমার কথাটা মিলিয়ে নিস। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া, আমি তো তোমার শর্ত মেনে নিয়েছি, তাহলে আবার কেন এসব কথা বলছো আমাকে? ভাইয়া আমাকে বোঝাতে এক প্রকার ব্যর্থ হয়ে আর কথা বাড়ালেন না, কেবলই একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমি টাকাগুলো নিয়ে বাড়ি চলে এলাম। রাতে যখন সিয়াম আমার রুমে এলো তখন সে আমাকে বলল, কি ব্যাপার? আমি যে তোমাকে গতকাল কিছু কথা বলেছিলাম সেগুলো কি মনে আছে নাকি ভুলে গিয়েছো? আমি বললাম, না ভুলিনি। আমি টাকাগুলো বের করে সিয়ামের হাতে দিলাম। এরপর সিয়াম যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মানুষ এতটা লোভী ও নির্দয় হতে পারে তা আমার জানা ছিল না। সিয়াম বলল, শোনো, আমার মন বদলে গেছে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেই সিদ্ধান্ত মোতাবেকই তোমাকে চলতে হবে। আমি কিছুটা অবাক হয়ে তাকে প্রশ্ন করলাম, কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? সিয়াম বলল, তুমি এখন প্রেগনেন্ট। এই মুহূর্তে তোমার খরচ চালানোর মতো অ্যাবিলিটি আমার নেই, তাই প্রত্যেক মাসে মাসে তোমার ভাইয়ার কাছ থেকে 50,000 টাকা আমাকে এনে দিতে হবে। এরপর বাচ্চা ডেলিভারি হয়ে গেলে ব্যবসার জন্য আমাকে 10 লক্ষ টাকা এনে দিতে হবে। আমি সিয়ামের কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমি একটু রাগত স্বরে সিয়ামকে বললাম, কি বলছো কি তুমি? আমার গর্ভের সন্তান কি একা আমার, তোমার না? এর দায়ভার কি এটা আমাকেই নিতে হবে? তোমার কোনো দায়িত্ব নেই? আমি কাঁদতে কাঁদতে আবার বললাম, ভালোবেসে বিয়ে করেছি বলে কি এটা আমার অপরাধ? এরপর সিয়াম বলল, এক্স্যাক্টলি, এটাই তোমার অপরাধ। আর অপরাধ যখন করেছো তার শাস্তি নেবে না, তাই কি হয়? কি বলবো আমি আর কোনো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তাই আমি আমার গর্ভের সন্তানের কথা চিন্তা করে পুরোপুরি চুপ হয়ে গেলাম, আর কিছুই বললাম না। চিরাচরিত নারীরা যা করে থাকে, নিজের সন্তানের মুখের দিকে চেয়ে স্বামীর 1000টা ভুল ক্ষমা করে দেয়, আমারও তাই করতে হলো। সবচেয়ে বড় কথা হলো, আমি ওকে ভালোবাসতাম, তাই ওর সব অন্যায়গুলো মুখ বুজে সহ্য করেছিলাম। গর্ভকালীন সময়টা যেন আমার জন্য আরও দুর্বিষহ হয়ে উঠল। লোক মানুষের জীবনটাকে যেন গ্রাস করে দেয়। প্রথম 2-1 মাস ঠিকই আমার থেকে 50,000 টাকা করে নিত, কিন্তু পরবর্তীতে দেখলাম তার পরিবারেরও চাহিদা বেড়ে গেল। আমার গর্ভের সন্তানকে পুঁজি করে তার বাবা মাও যেন একটা সুযোগ নিল। আমার জন্য যে বাড়ির কাজের জন্য লোক নেওয়া হয়েছে তার খরচ কে দিবে? লোভ যেন তাদের আঁকড়ে ধরল, তাদের চাহিদা যেন আরও আকাশ চুম্বুতে ধারণ করল। আগে 50,000 টাকা ভাইয়ার কাছ থেকে এনে দিতাম, আর এখন প্রত্যেক মাসে তাদের 70,000 টাকা করে এনে দিতে হবে।
প্রতি রাতে কাঁদতে কাঁদতে আমার ঘুম হতো। গর্ভকালীন সময়ে একটা নারীর যতটুকু হাসি খুশি আনন্দ হয়ে থাকা উচিত, সেই সময়টায় যেন সেরকম থাকতে পারছিলাম না। ধীরে ধীরে আমার যেন হাসি খুশি আনন্দ সব হারিয়ে গেল। দেখতে দেখতে আমার একই সাথে যমজ দুটো সন্তানের জন্ম হলো, একটি ছেলে একটি মেয়ে। আমি আমার স্বামীর সাথে কথা বলা টোটালি বন্ধ করে দিই। তাছাড়া তার সাথে কোনো প্রয়োজন ছাড়া কথা বলতাম না। এতে তার কিছু আসতো যেত না। সে তো বিন্দাস ঘুরে বেড়াতো, আর আমার তার যখন দৈহিক চাহিদার প্রয়োজন হতো তখন সে মিষ্টি মিষ্টি কথা বলতো, আমার কাছে ক্ষমা চাইতো, করজোড়ে মিনতি করত। সে আর কখনো এরকম কাজ করবে না। আমিও তার মিষ্টি মিষ্টি কথায় ভুলে যেতাম সব। কিন্তু যখনই শরীরের চাহিদা মিটে যেত তখনই সে সেই আগের রূপে আবার ফিরে এসে আমাকে ছুঁড়ে ফেলে দিত। কথায় আছে না, কয়লা ধুইলেও ময়লা যায় না, আর দুশ্চরিত্র মানুষ কখনো পরিবর্তন হয় না। তারপরও কেন জানি ওকে আমি ছাড়তে পারতাম না। ওকে যে আমি ভীষণ ভালোবাসতাম। ভাবতাম আমার সন্তানদের কি হবে, ওদের কথা ভেবেও ওকে কেন জানি আমি ছাড়তে পারতাম না। তার সব অন্যায়গুলোও যেন আমি মুখ বুজে সব সহ্য করছিলাম। প্রায় সময় দেখতাম বিভিন্ন মেয়ের সাথে ফোনে কথা বলতো। আমি কিছু বললেই বলতো, কথা বললে কি জাত চলে যায় নাকি? এরা তো আমার জাস্ট ফ্রেন্ড, বউ তো আর না, বউ তো সারা জীবন তুমিই থাকবে, তাই এত বাড়াবাড়ি না করাই ভালো। দেখতে দেখতে বাচ্চাদের 6 মাস হয়ে গেল। বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার 1 মাস পর থেকেই সিয়াম প্রতিদিন অশান্তি শুরু করে দেয় যেন ভাইয়ার কাছ থেকে 10 লাখ টাকা এনে দিই। আর ওইদিকে ভাইয়াও আমাকে চাপ দিচ্ছিল বাচ্চা সহ যেন চলে আসি। আমিও ভাইয়াকে 7-5 বুঝিয়ে বুঝালাম আর কয়েকটা মাস সময় দেওয়ার জন্য। ভাইয়াও রাজি হলেন। আর ওইদিকে সিয়ামকেও বুঝালাম বাচ্চার কয়েক মাস পার হলেই এনে দিব। ভেবেছিলাম বাচ্চা ডেলিভারি হওয়ার পর আমি আমার আদর ভালোবাসা দিয়ে তাকে ভরিয়ে রাখব, তাহলে হয়তো টাকার কথা ভুলে গিয়ে সে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু পরিবর্তন হওয়ার বদলে ঘটল আরও ভয়াবহ এক ঘটনা, যা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব হলো না। একদিন বাসায় তার এক বন্ধু ও তার স্ত্রী এসেছে। মহিলাটা দেখতে বেশ সুন্দরী। সিয়াম সবাইকে বোঝালো তার বন্ধু নাকি ভীষণ বিপদে পড়েছে, তাই তার বন্ধুর বউ কিছুদিন নাকি এখানে থাকবে। তার বন্ধু কিছু একটা করে তার বউকে এখান থেকে নিয়ে যাবে। আমি বিষয়টা স্বাভাবিকভাবেই নিলাম, কারণ মানুষ তো বিপদে পড়তেই পারে। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করলাম, সিয়াম আর আমার কাছ থেকে তখন আর টাকা করে না, বেশ হাসি খুশি লাগছিল, কেমন যেন পরিবর্তন লাগছিল তাকে। আমি অতটা গুরুত্ব দিলাম না। একদিন মাঝরাতে বাচ্চাদের ফ্ল্যাক্সের গরম পানি শেষ হয়ে যাওয়ায় আমি গরম পানি আনতে যেই না ডাইনিং রুম পেরিয়ে রান্নাঘরের দিকে পা বাড়াবো, অমনি গেস্ট রুম থেকে কিছু কথোপকথনের আওয়াজ কানে ভেসে এলো। আমি সেই আওয়াজ অনুসরণ করে দরজার কাছে যেয়ে যেন থমকে দাঁড়ালাম। ভেতর থেকে সিয়ামের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। সিয়াম বলল, ওই বোকা তোরা বাদে বাড়ির সবাই জানে তুমি আমার বউ। একবার ওর ভাইয়ের কাছ থেকে 10 লাখ টাকা উদ্ধার করে নিই, তারপর ওকে আর ওর বাচ্চাদের গায়েব করে ওর ভাইকে বলবো কার হাত ধরে যেন পালিয়ে গেছে, আর নয়তো নারী পাচারকারীর কাছে বিক্রি করে দেব। তুমি শুধু ওকে খেয়াল করবা, বাড়ি থেকে যেন বের না হয়ে যায়, কারণ পাখি উড়ে গেলে তো টাকাও হাতছাড়া হয়ে যাবে। কথাগুলো শোনার পর যেন আমার হাত পা থরথর করে কাঁপছিল। দৌড়ে নিজের রুমে গিয়ে ভাইয়াকে কল দিলাম, এক্ষুনি এসে যেন আমাকে আর আমার বাচ্চাদের নিয়ে যায়। ভাইয়াও আর দেরি করলেন না, সাথে সাথে আমাকে নিতে চলে এলো। রাত তখন 3টা বাজে। ঘুমন্ত শিশুদের নিয়ে ও বাড়ি ছেড়ে চলে এলাম ভাইয়ার কাছে।
এরপরই শুরু হলো আমার জীবনে আর এক দুর্বিষহ জীবন, যেখানে আমার সাফল্যের পথে পদে পদে বাধা হয়ে দাঁড়িয়েছিল আমার অপদার্থ স্বামী, যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। ভাইয়ার সাথে বাড়ি ফেরার পর ভাইয়া আমাকে বোঝালো, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানা, তিনি তোকে একটা অমানুষের হাত থেকে তোর আর তোর বাচ্চাদের জীবন নরকে পরিণত হওয়া থেকে বাঁচিয়েছে। ভাববি ওটা তোর জীবনের একটা কালো অধ্যায়। এভাবে কেঁদে কেটে মনমরা হয়ে থেকে কোনো লাভ নেই। দুঃস্বপ্ন ভেবে সব ভুলে যা। এখন তোর সন্তানদের জন্য নিজেকে প্রতিষ্ঠিত করে গড়ে তোল। তোকে আমি আবার স্কুলে ভর্তি করে দিব। আমি ভাইয়াকে বললাম, কিন্তু ভাইয়া, আমি তো একজন মা, স্কুলে গেলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। ভাইয়া বলল, লোকের কাজই হচ্ছে ভুল ধরা, তাই বলে সে কথা ধরে বসে থাকলে কি আর চলবে? রোজ যেমন আমাদের ক্ষুধা মেটানোর জন্য মন না চাইলেও খেতে হয়, তেমনি জীবনে কখনো খারাপ সময় এলে মুখ থুবড়ে পড়ে না থেকে তার সাথে দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে তার মোকাবেলা করতে হবে। সমাজের কথা ধরে বসে থাকলে চলবে, বরং বুদ্ধিমত্তা ও সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে। আর এই সমাজকে বুঝিয়ে দিতে এবং সমাজের ধ্যান ধারণা পাল্টাতে হবে। যখন দেখবে এত বলার পরেও তোকে কিছুতেই থামানো যাচ্ছে না, তখন দেখবি এমনিতেই চুপ হয়ে যাবে। আমাদের এই সমাজ সংসারে অনেক কিছুই বলবে। লোকের কাজই হচ্ছে বলা। যা হয়েছে তাও বলবে, যা না হয়েছে তাও বলবে। তাই ওদের কথা তোয়াক্কা না করে তোর নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হতে হবে। মনে রাখবি, এই সমাজ তোকে নিয়ে খারাপ কথা বলবে, মন্দ কথা বলবে, এমনকি তোর চরিত্র নিয়েও প্রশ্ন তুলবে। এসব কথা কানে নিলেই তুই তোর লক্ষ্যে পৌঁছতে পারবি না। তোর লক্ষ্য এখন একটাই, একজন নারী হিসেবে নিজেকে এই সমাজে প্রতিষ্ঠিত করা। আর এই সমাজকে দেখিয়ে দিতে হবে তোরার মতো মেয়েরা এখন আর অবহেলিত না, তারা মাথা উঁচু করে বাঁচতে জানে। তাদেরকে এখন আর অবহেলা, হেয় প্রতিপন্ন করা, এমনকি নির্যাতন করা এত সহজ নয়। সমাজে সিয়ামের মতো পুরুষরা যেন তোরার মতো মজবুত নারী দেখে ভয় পায়, আর তোকে দেখে যেন আরও 10 জন নারী উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়। ও আর একটা কথা, সিয়াম যেই ধাঁচের মানুষ, তোর সফলতার পিছনে বাধা হয়ে দাঁড়াতে পারে, তোর মনোবল ভেঙে দিতে পারে, তোকে বারবার হুমকিও দিতে পারে, তোর পথে কাটা হতে পারে, তোকে ব্ল্যাকমেলও করতে পারে। এই সকল সম্ভাবনাময় বিপদের মুখোমুখি যদি কখনো হতে হয় তোকে, তবে ভয় পেলে তোকে চলবে না। ভয়কে জয় করে সামনে অগ্রসর হতে হবে, কারণ ভয় পেলেই সিয়াম তোর সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। এরপর ভাইয়া আমাকে একটা স্কুলে ভর্তি করে দিল। বেশ কয়েক মাস ভালোই চলছিল। একদিন রাস্তায় সিয়াম আমার পথ রোধ করে দাঁড়ালো আর বলল, তুই কি ভেবেছিস আমার থেকে পালিয়ে এসে ছাড়া পেয়ে যাবি? এত সোজা? আমাকে তোর টাকা দিতে হবে, আর নয়তো তোর স্কুলের সবাইকে বলবো তুই পরপুরুষের হাত ধরে মাঝরাতে বাড়ি ছেড়ে পালিয়েছিস। আমি কিছুটা ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেললাম। এরপর ভাইয়ার কথাগুলো মনে করার চেষ্টা করলাম। তারপর সিয়ামকে বললাম, তোর যা মন চায় তাই কর, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার তো ভাবতেই নিজের উপর নিজের ঘেন্না হয় যে তোর মতো চরিত্রহীন লম্পট ব্ল্যাকমেলার যে কিনা অসহায় নারীদের জীবন নষ্ট করে আর নিজের স্ত্রীকে অন্যের স্ত্রী বানিয়ে লুকিয়ে মাঝরাতে দেহের জ্বালা মেটায়, তার মুখে এসব কথা মানায় না। আমার কথা শেষ হওয়া মাত্রই আমাকে মারার জন্য যেই না সিয়াম হাত তুলতে নিচ্ছিল, অমনি আমি সিয়ামের হাতটা খপ করে ধরে ফেললাম আর বললাম, এখন আমি আর অবলা নারী নই, চাইলেই আমার উপরে আর অত্যাচার চালাতে পারবি না। আর শোন, আমার উপরে হাত তোলার চেষ্টা করলে লোকজন জড়ো করে বলবো তুই আমার সাথে ইপটিজিং করার চেষ্টা করছিস। সিয়াম আর কোনো ঝামেলা না করে রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে গেল। 2 দিন পর স্কুলে যাওয়ার পর দেখলাম কেউ আর আমার সাথে কথা বলছে না, আমার সাথে মিশছে না, কেমন কেমন করে জানি তাকাচ্ছিল।
সকলের কাছে জানতে চাইলে কেউ আর আমাকে কিছু বলল না। কেন আমার সাথে তারা কথা বলছে না? স্কুলে যে মেয়েটার সাথে আমি একটু বেশি মিশতাম সেই মেয়েটাকে জিজ্ঞেস করলাম, সবাই কেন আমার সাথে কথা বলছে না? আমাকে দেখে তারা কেমন কেমন জানি করছে, কাছে গেলে মুখ ফিরিয়ে নিচ্ছে, আমাকে দেখে কেমন যেন কানাঘুষা করছে, কারণটা কি? তখন মেয়েটি বলল, গতকাল স্কুলের গেটের সামনে একজন লোক তোমার ছবি দেখিয়ে জনে জনে সবাইকে বলেছিল তুমি নাকি বিবাহিত হওয়া সত্ত্বেও দুটো বাচ্চা রেখে মাঝরাতে পরপুরুষের হাত ধরে চলে গিয়েছিলে। লোকটা নাকি তোমার স্বামী, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তোমাকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য হন্যে হয়ে খুঁজছে, তাই ছবি দেখিয়ে এসব কথাগুলো বলেছে। শারীরিকভাবে একটু অসুস্থ থাকার কারণে একদিনের জন্য আমি স্কুলে যাইনি। এরই মধ্যে আমার গুণধর স্বামী এত কিছু করে ফেলেছে। স্কুলের সব মেয়েদের বোঝানোর চেষ্টা করলাম, যা বলেছে সব মিথ্যে। কেউ যেন আমার কথার তেমন একটা বিশ্বাস করতে পারল না। ওভাবেই আমার লেখাপড়া চলছিল। বাড়ি ফিরে ভাইয়াকে সব ঘটনা খুলে বললাম। এই ঘটনার পর অবশেষে আমাদের 2 মাস পরে আমাদের ডিভোর্স হয়ে গেল। এরপর ভাইয়া আমাকে একদিন বলল, শোন তোরা, লেখাপড়ার পাশাপাশি তোকে আরও অনেক বিষয়ে পারদর্শী হতে হবে। তার জন্য তোকে বিভিন্ন বিষয় প্রশিক্ষণ নিতে হবে, যাতে করে আমার মতো সাপোর্ট তোর পাশে না থাকলেও তুই একাই পথ চলতে পারিস। এখন থেকেই তোকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। লেখাপড়া করে কিছু করতে চাস নাকি অন্য সাইড থেকে কিছু করতে চাস? আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আমি কি করব? ভাইয়া বলল, আমি বলে দিলে তোর লক্ষ্য স্বয়ংসম্পূর্ণ পূরণ করতে পারবি না, এতে করে অপূর্ণ রয়ে যাবে। মানুষের নিজের লক্ষ্য নিজেকেই নির্ধারণ করে নিতে হয়, তবেই সে সফল হতে পারে। তোকেও তোর নিজের লক্ষ্য নির্ধারণ করে নিতে হবে। যেমন ধর, তোর সবচেয়ে যে কাজটা করতে বেশি ভালো লাগবে সেই কাজটাই তুই করবি, আর সেটাই হবে তোর লক্ষ্য। আমি যেহেতু হাতের কাজ টুকটাক ভালো পারতাম আর আমার কাজের উপরই আগ্রহটা একটু বেশি, তাই ভাইয়াকে বললাম, ভাইয়া আমি সেলাই কাজের উপর প্রশিক্ষণ নিতে চাই। তখন ভাইয়া আমাকে বলল, তোর যেটা ভালো লাগে সেটাই তুই কর, তোকে কেবল আমি পাশে থেকে সাপোর্ট করতে পারি। নিজের লক্ষ্য হিসেবে বেছে নিলাম সেলাই কাজ আর হস্তশিল্প। শুরু হলো আমার জীবনের লক্ষ্যের নতুন পথ চলা। লেখাপড়ার পাশাপাশি নিজের লক্ষ্যের উদ্দেশ্যে পা বাড়ালাম। এরপর ভাইয়া আমাকে আবার বলল, কোনো কিছু অর্জন করতে হলে সেটা নিজের কঠোর পরিশ্রম দিয়েই সততার সাথে অর্জন করতে হয়, তবে তুমি সফল হতে পারবে। ধর তোর পাশে কেউ নেই, সাপোর্ট করার মতো কোনো মানুষ নেই, তখন তুই কিভাবে তোর লক্ষ্যে পৌঁছাবি? সেক্ষেত্রে নিজেকে স্থির রেখে নিজের লক্ষ্যের জন্য একটা কাঠামো তৈরি করতে হবে। সেই কাঠামো মোতাবেক তোকে সামনে অগ্রসর হতে হবে। প্রতিটা পদক্ষেপ গুনে গুনে পা ফেলতে হবে। তোর বুদ্ধিমত্তা ও মেধা খাটিয়ে তারপর তোর কাজ করতে হবে। তাই আমি ঠিক করেছি, তোকে আমি কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করব না, তবে একটা হেল্প আমি তোকে করতে পারি। সেটা হলো তুই আমার কাছ থেকে লোন নিতে পারিস, তবে সেই লোন তোকে আবার শোধ করতে হবে। তুই তোর মেধা বুদ্ধি খাটিয়ে তোকে তোর লক্ষ্যে পৌঁছতে হবে। প্রথমে আমি একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম, কারণ টাকা ছাড়া তো কোনো কাজই করা যাবে না। আমি আর মাথা না খাটিয়ে চটজলদি ভাইয়াকে বললাম, একটা সেলাই মেশিন আর কিছু সরঞ্জাম কিনতে যে পরিমাণ টাকার প্রয়োজন সে পরিমাণ টাকাই আমাকে লোন দাও। ভাইয়া বলল, আগামীকাল তুই আমার সাথে মার্কেটে যাবি, তোর যা যা লাগবে আমি তোকে কিনে দিব। এরপর সেগুলোর একটা হিসাব করে রাখবি, পরে তুই আমাকে সেই টাকা সময় সুযোগ মতো পরিশোধ করে দিবি। পরদিন আমি ভাইয়ার সাথে মার্কেটে গেলাম। গিয়ে একটা সেলাই মেশিন, সুতা, কিছু কাপড় কিনে আনলাম। কিছু জামা আমি নিজে ডিজাইন করলাম, সেগুলো বিভিন্ন মার্কেটে শোরুমে আমি প্রদর্শন করেছি। আমার কাজ দেখে তারা ভীষণ পছন্দ করেন। এরপর তারা আমাকে অনেকগুলো জামার অর্ডার দেয়, যা আমার একার পক্ষে করাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। এরপর আমি আরও 2টো মেশিন উঠালাম, 2জন কর্মচারীও নিয়ে নিলাম।
ধীরে ধীরে আমার ব্যবসা আরও প্রসার হতে লাগলো। এগুলোর পাশাপাশি আমি আরও কর্মচারী নিয়ে নকশি কাঁথার হাতের কাজের জামা, শাড়ি ইত্যাদি কাজও শুরু করলাম, যেগুলো আমি নিজেই ডিজাইন করতাম। এরপর ভাইয়া বলল ফেসবুকে একটা পেজ খুলতে, আর ভাইয়ার কথা মতো একটা ফেসবুক পেজ খুললাম। এখানেও আমি আমার হাতের কাজের জামা লাইভ দেখানো শুরু করলাম। অনলাইনে প্ল্যাটফর্মে আমার হাতের ডিজাইন করা হাতের কাজের জামার বেশ সাড়া পেল, বেশ ভালো চলছিল এবং ভালো পরিচিতি পেল আমার পেজের। এর মধ্যে এক দুর্ঘটনা ঘটে গেল। আমার যিনি অপদার্থ প্রাক্তন স্বামী ছিলেন, তিনি আপ্রাণভাবে চেষ্টা করছিলেন আমাকে দাবিয়ে রাখার জন্য। কিন্তু কথায় আছে না, ভাগ্য যদি সাফল্য থাকে কেউ তাকে দাবিয়ে রাখতে পারে না। আমার ক্ষেত্রেও তাই হলো। ভাইয়ার কথা মতো তার হুমকি ধামকি, ব্ল্যাকমেল করা, ভয় দেখানো সব কিছু আমি তোয়াক্কা না করে আমার লক্ষ্যের দিকে আমি অগ্রসর হওয়ার চেষ্টা করেছি। একদিন হঠাৎ ফেসবুকে দেখলাম সিয়াম একটা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে আমার কিছু নোংরা ছবি, হয়তোবা আমার অজান্তে কিছু ছবি সে তুলে নিয়েছিল। সেই ছবিগুলো সে ফেসবুকে ছেড়ে দিয়েছিল আর লাইভে বলেছে, একটা বাজে মহিলার পেজ থেকে আপনারা জামা কাপড় নেন, আপনাদের মানসিকতা কত নিচু। লাইভটা দেখা মাত্র আমার মন ভেঙে গেল। আমি যেন ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, কারণ তার ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আমার যত অডিয়েন্স ছিল ধীরে ধীরে কমতে শুরু করলো। লাইভ করতে গেলে বা কোনো ড্রেস আপলোড দিলে বাজে বাজে কমেন্ট আসতো। কোনো কাজ করে শান্তি পাচ্ছিলাম না। মনের দিক থেকে আমি পুরোপুরি ভেঙে পড়ছিলাম। যত যাই বলি না কেন, আমি একজন মানুষ। কোন মানুষ স্থির থাকবে এমন ঘটনায়? তারপরও আমার মনোবল ভাঙতে দেয়নি আমার ভাইয়া। সব সময় আমাকে সাপোর্ট করেছেন। এরপর ভাইয়া আমাকে বোঝালেন, এত ভেঙে পড়লে চলবে না। একটা পথ বন্ধ হলে হাজারটা পথ খোলা থাকে। ভাইয়ার কথা মতো ফেসবুক থেকে বের হয়ে এলাম। এরপর শুরু হলো আমার অন্যরকমভাবে পথ চলা। বিভিন্ন জেলায় জেলায় হাতের কাজের জামা কাপড়, নকশি কাঁথা এগুলো সংগ্রহ করতাম। এরপর সেগুলো বিভিন্ন শোরুমে পাইকারি দামে দেওয়া হয়। এগুলোর সাথে সাথে আমি ব্লক বাটিকের কাজও শুরু করি এবং আমার কাজের গুণগত মান সম্মত হওয়ায় সারা বাংলাদেশ বেশ সাড়া পেয়ে যায়। ধীরে ধীরে আমিও একটা শোরুম দিয়ে দিলাম। আর ঠিক তখনই আমার অপদার্থ প্রাক্তন স্বামী আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে দেয়। একদিন আমাকে কল দিয়ে বলে যে, একবার তোকে ভাইরাল করেছিলাম কিছু ছবি দিয়ে, এবার তোকে ভাইরাল করব ভিডিও দিয়ে। আমি মাথা ঠান্ডা করে ওকে বললাম, কি চাই? তখন সে বলল, আমাকে 10 লাখ টাকা দাও, আমি চুপ হয়ে যাব। আমি ওর কথায় সম্মতি দিয়ে ওকে বললাম, কবে নিতে আসবে? সে আমাকে 5 দিন পরে দেখা করার কথা বলল। কোথায় দেখা হবে সেটাও বলে দিল। আবার আমাকে হুঁশিয়ারও করলো যাতে আমি আইনের আশ্রয় না নিই। আমি বিষয়টা ভাইয়াকে জানালাম। ভাইয়া বসে থাকার পাত্র নয়, কৌশলে সব সেট করে রেখেছিল। সিয়াম যেদিন এলো সেই দিনই পুলিশের হাতে ওকে সোপর্দ করা হয়। পুলিশ ওর বিষয়ে আরও তদন্ত করে জানতে পারে, বন্ধুর স্ত্রী হিসেবে বাড়িতে নিয়ে এসেছিল যে মহিলাটাকে, এরা দুজনই বিভিন্ন মানুষকে ফাঁদে ফেলে এভাবেই ব্ল্যাকমেল করে অর্থ আত্মসাৎ করে আসছিল। অবশেষে সিয়াম নামক অন্ধকার অতীত আমার জীবন থেকে সরে গেল। এরপর আমার হাতের কাজ করা 3 পিস, বিছানার চাদর, কাঁথা এগুলো বিভিন্ন দেশের দ্বার প্রান্তেও পৌঁছে দেওয়া হতো। এভাবেই আমি একজন সফল নারী হয়ে উঠলাম। আপনাদের মধ্যে একজন জানতে চেয়েছিলেন, সিয়াম আমার ফুফাতো ভাই। আমার তো তার সম্পর্কে জানার কথা, তাহলে কেমন করে না জেনে বিয়ে করলাম, তাই তো? আমার জন্মের পরপরই ভাইয়া আর আমাকে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল। এরপর আমাদের সাথে আর কোনো আত্মীয় স্বজনেরই সম্পর্ক ছিল না। তবে সিয়ামের সাথে আমার দেখা হয়েছিল সিয়ামের চাচাতো বোন, আমার বান্ধবী জাহানারা, আর আমি একই স্কুলেই পড়তাম।
একদিন জাহানার বাড়িতে গেলে সেখানেই সিয়ামের সাথে আমার দেখা হয়। এরপরই দুজনের মধ্যে প্রেম ভালোবাসা হয়। সিয়ামের মতো মানুষরা এই সমাজের জন্য একটা বিষধর সাপ, যারা শুধু জানে দংশন করতে, কিন্তু কারো ভালো করতে জানে না। আপনারা জানতে চেয়েছিলেন আমার সফলতার পিছনে কে। আমার সফলতার পেছনে আমার বটবৃক্ষের মতো আমার বড় ভাই, যিনি আমার মাথার উপরে ছায়া না দিলে আজ এই সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছতে পারতাম না। আজ আমি একজন প্রতিষ্ঠিত নারী, একজন সফল নারী। আজ আমি খুব সুখী। তার একমাত্র কৃতিত্ব হচ্ছে আমার বড় ভাই। আমার সুখের জন্য সে অনেক ত্যাগ স্বীকার করেছে, এমনকি সে বিয়ে পর্যন্ত করেনি। এরপর ভাইয়াকে ধরে বেঁধে একটা বিয়ে করিয়ে দিলাম। আমি ভেবেছিলাম এই জীবনে আর বিয়ে করব না, কিন্তু ভাগ্যে লেখা থাকলে কিছুই করার থাকে না। আমার ভাবির ছোট ভাই একজন ইন্টেরিয়র ডিজাইনার ছিলেন। তিনি আমার শোরুমের ডিজাইন করতে এসে আমাকে তার পছন্দ হয়ে যায়। এরপর আমাকেও ধরে বেঁধে তার সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। আমি এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। আর আমিও হলাম রুদ্রপথের মুক্ত পাখি। কাহিনীটি এখানেই সমাপ্ত হলো। কাহিনীর নাম রুদ্রপথের মুক্ত পাখি। কাহিনীটি লিখেছেন এস প্রত্যাশা। আমার লেখা কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাহিনীটি সংক্ষিপ্ত আকারে এখানে দেওয়া হয়েছে। সামনের বইমেলায় অবশ্যই এই কাহিনীটি আমি প্রচার করব। যদি আমার কাহিনী আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আরও শিক্ষামূলক এরকম নতুন কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আমি এস প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।